শুরু হচ্ছে নিশাচরের তৃতীয় নিবেদন। আজকের গল্প শাস্তি। মানুষের জীবনে বেশ কিছু ঘটনা থাকে বা বেশ কিছু করা পাপ থাকে, যেই পাপ হয়তো অন্য কারুর জীবনে চরম বিপর্যয় ডেকে এনেছে। সেই রকমই আজকের গল্প শাস্তি। এসিটা চালিয়ে ঘুমোচ্ছিল ডক্টর অরুণিমা। হঠাৎ ঝনঝন করে মোবাইলটা বেজে উঠল। শব্দতে ঘুমটা ভেঙে যেতেই প্রথমে চমকে উঠেছিল সে। তারপর বেডসাইড টেবিল থেকে চশমাটা তুলে চোখে লাগিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে নাম্বারটা দেখে আর একবার চমকালো। এ তো নিতার নাম্বার। আজ তো নিতার নাইট ডিউটি ছিল। কোনো বিপদ হলো নাকি হসপিটালে? ততক্ষণে ফোনটা গেছে কেটে। ঘুরিয়ে আবার ফোনটা ডায়াল করলো অরুণিমা। না, কেউ ধরছে না। ফোনটা বেজে যাচ্ছে। কেটে দিয়ে আবার ডায়াল করলো সে বার দুয়েক। এরপর একটা সময় নিতা ধরলো ফোনটা, কিন্তু তার গলা ভয়ার্ত। সে চিৎকার করে বলতে লাগলো, ডাক্তার তাড়াতাড়ি আসুন, 108 নম্বরের পেশেন্ট। ব্যাস, তার কথা শেষ হলো না, তখনই কেটে গেল ফোনটা। 108-এর পেশেন্ট? কি হয়েছে তার? নিতার গলায় কেন আশঙ্কা ছিল? অরুণিমা কিছুই বুঝতে পারল না। সে আবার করে নিতার নাম্বার ডায়াল করতে লাগলো, কিন্তু না, ফোন পৌঁছাচ্ছে না, নট রিচেবল বলছে। ফোনটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে দ্রুত উঠে দাঁড়ালো। রাত পোশাক বদলে টেবিল থেকে গাড়ির চাবিটা তুলে নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি চালাতে চালাতে দ্রুত ভাবছিল অরুণিমা, 108-এর পেশেন্ট একজন রূপান্তরকামী। সে যখন প্রথমবার এসেছিল অরুণিমার চেম্বারে, তখনই তার চোখ মুখ ছিল অপ্রকৃতিস্থ। সে বারবার বলছিল, ও ও আমায় দেখছে, ও আমার আশেপাশে ঘোরে, ও আমার দিকে তাকিয়ে থাকে একদৃষ্টে। হ্যাঁ, একটা বাচ্চাও নাকি সে দেখতো। বাচ্চাটার সারা মুখ রক্তে মাখামাখি। সে বীভৎসভাবে কেঁদে কেঁদে তার চারপাশে হামা দিত। একবার চেয়ারে বসা অবস্থায় সে অরুণিমার দিকে আঙুল তুলে দেখিয়েছিল, ওই তো দেখুন বলে সে চেয়ার থেকে বেশ ভয়ার্তভাবে উঠে দাঁড়িয়ে পড়েছিল। অরুণিমার ডান দিকে অঙ্গুলি নির্দেশ করায় অরুণিমা ডান দিকে বারবার তাকিয়ে দেখে, কিন্তু তার চোখে কিছুই পড়ে না। অরুণিমা বুঝেছিল পেশেন্ট হ্যালুসিনেট করছে। সে কয়েকটা ঘুমের আর নার্ভের ওষুধ দিয়ে তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু 2 দিন পর সেই পেশেন্ট আবার ঘুরে আসে। তার অবস্থা তখন আরও খারাপ। সে এখন মাঝে মধ্যে অজ্ঞানও হয়ে যায়। তার সিমটম দেখে অরুণিমা তাকে ভর্তি নিয়েছিল। তারপর আবার তার কি হলো? সে তো যখন বাড়ি ফিরেছিল তখন তো সে সুস্থই ছিল। কি জানি কি হলো? দুশ্চিন্তা নিয়ে তাড়াতাড়ি গাড়ি চালায় সে। হসপিটালে পৌঁছে প্রায় দৌড়ে সে গেল নিজের ওয়ার্ডে। দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখল করিডোরের লাইটটা দপদপ করছে একভাবে। সে ওসবে মন না দিয়ে দরজা খুলে যখন কেবিনের ভেতরে ঢুকলো, তখনই চমকে উঠল। নিতা সহ বাকি আরও কিছু নার্স এবং ওই ওয়ার্ডে থাকা বেশ কিছু পেশেন্ট পুতুলের মতো দাঁড়িয়ে। আর তার সামনের দৃশ্য যখনই তার চোখে পড়ল, তখন কেউ যেন মুহূর্তে তার মুখের সমস্ত ভাষা কেড়ে নিল। বাকি উপস্থিত সকলের মতো তার চোখগুলো হয়ে উঠল বিস্ফারিত। এই মুহূর্তে 108 নম্বরের পেশেন্টকে অদৃশ্য কোনো শক্তি যেন ছোট বাচ্চাদের যেমন করে দোল খাওয়ায়, ঠিক সেভাবে শূন্যে তুলে দোল খাওয়াচ্ছে ক্রমাগত। পেশেন্টের চোখ বিস্ফারিত, তবে সে একদৃষ্টে চেয়ে রয়েছে একদিকে, যেদিকে কেউ আছে বলে অরুণিমার তো চোখে পড়ছে না। বেশ খানিকক্ষণ হতবুদ্ধি হয়ে অরুণিমাও সবার সাথে দাঁড়িয়ে রইল।
হঠাৎ একটা নারী কণ্ঠের হাসির কল্লোল খেলে গেল ঘরের মধ্যে। তারপর একটা কর্কশ নারী কণ্ঠে কেউ ছড়া কাটতে লাগলো, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু টেনে টেনে এই কথাটা কেউ বারবার উচ্চারণ করে চলেছে, ক্রমাগত উচ্চারণ করছে। তারপরে একটা সময় গিয়ে পেশেন্টের দুলুনি থেমে গেল, আর তার খানিকক্ষণের মধ্যেই এক আর্ত চিৎকার বেরিয়ে এলো তার গলা থেকে, কারণ কিছুক্ষণ আগের অবস্থান থেকে সে আরও খানিকটা ওপরে উঠে গেছে। সেই ওপরে সে খানিকক্ষণ স্থির হয়ে রইল। তারপরেই কোনো এক অদৃশ্য শক্তি তাকে প্রবল আক্রোশে ছুঁড়ে ফেলল মেঝেতে। আক করে একটা শব্দ প্রথমে বেরিয়ে এলো তার গলা চিরে। ঘটনার আকস্মিকতায় অরুণিমা সমেত সকলে পুতুলের মতো স্থির দৃষ্টিতে ঘটনাটা শুধুমাত্র অবলম্বন করছে। মেঝেতে আছড়ে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল পেশেন্টটি। অরুণিমা ঘটনার আকস্মিকতা কাটিয়ে মেঝেতে পড়ে থাকা পেশেন্টটিকে সাহায্য করতে তার দিকে ছুটে গেল, কিন্তু পুরোটা যাওয়ার আগেই কোনো এক অদৃশ্য শক্তি তাকেও ছিটকে সরিয়ে দিল। পরক্ষণেই মেঝেতে কাতরাতে থাকা পেশেন্টটির মাথা আবার কোনো অদৃশ্য শক্তি ক্রমাগত ঠুকে ঠুকে দিতে লাগলো। তার মাথা ফেটে রক্তের ধারা মেঝে বেয়ে গড়িয়ে যেতে লাগলো। একটা সময় যখন থামলো, তখন তার দেহটা নিস্তেজ হয়ে এলিয়ে পড়েছে। ঘরের মধ্যে থাকা প্রতিটি মানুষের বুঝতে কোনো অসুবিধা হলো না ও শরীরে আর প্রাণ নেই। খানিকক্ষণ চুপচাপ মুহূর্ত, তারপরেই ঘরের লোকজনের দম বন্ধ হওয়া আতঙ্কে আর চিৎকারে ঘর ভরে উঠল। তারা ছুটে বেরিয়ে আসতে গেল ঘরের দরজা দিয়ে, কিন্তু একই দরজার সেফটি ল্যাচ ঘোরানো যাচ্ছে না, দরজা খুলছে না। ঘরে উপস্থিত সকলের আতঙ্ক তখন সপ্তমে উঠেছে। তারা বারবার দরজায় বাড়ি দিতে থাকে, কিন্তু দরজা সেই বন্ধই। হঠাৎ দেওয়ালের একপাশে লাগানো টিভিটা নিজে নিজেই চলে গেল, তবে কোনো ছবি সেখানে নেই, সাদা স্ক্রিন। তারপর আস্তে আস্তে সেখানে ফুটে উঠল একটা দৃশ্য, একটা পরিবার, একটি অন্তঃসত্ত্বা মেয়ে। সে চুপ করে দাঁড়িয়ে আছে একটা সরু বারান্দার একপাশ ঘেঁষে। হঠাৎ একটা তীক্ষ্ণ স্বর, কোনো মহিলার কণ্ঠ ভেসে এলো কানে, বৌমা, কালকে নাকি তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ, বাবু বলল। মেয়েটি ক্ষীণ কণ্ঠে উত্তর করল, হ্যাঁ মা। আরও কিছু হয়তো বলতে যাচ্ছিল, কিন্তু খানিকক্ষণ আগের তীক্ষ্ণ স্বর আবার ধ্বনিত হলো, এবার একটু ব্যঙ্গ মিশ্রিত যেন সে স্বরে, পোয়াতি হলো কি হলো না, ও অমনি বাপের বাড়ি কেন? আমি কি তোমার বাড়ির সব কাজ করতে বলেছিলাম? আর তা করে কি তুমি অত্যন্ত হাঁপিয়ে পড়ছিলে? করতে তো দুটো রান্না, বাসন ধোয়া, কাপড় কাচা আর ঘর মোছা, তাতেই দম বেরিয়ে যাচ্ছিল। আমার তো বাবু পেটে থাকা সত্ত্বেও অত বড় একান্নবর্তী পরিবারের ঝক্কি সামলেছিলাম, তোমরা হলে সব ননির পুতুল। মেয়েটি ক্ষীণ কণ্ঠে আবার বলল, না মা, আসলে না করলে কিছু জানি না, পেটেরটা যেন ছেলেই জন্মায়, তাহলেই বাচ্চা হওয়ার পর বাপের বাড়ি থেকে এসো, নতুবা নিজের বাড়ি আর বাচ্চার ব্যবস্থা নিজেই করে নিও। খানিক থেমে শেষর আবার বলল, ভেবো না এটা শুধু আমার কথা, বাবুর ওই একই মত বলে দিলাম, তাই তার কাছে ইনিয়ে বিনিয়ে হালে পানি পাবে না কোনো। মেয়েটি উদাস দৃষ্টিতে আবার বাইরে তাকিয়ে রইল, তার চোখের কোল ভরে এসেছে জলে। তারপর দৃশ্যপট গেল পাল্টে। একটা প্লাস্টারবিহীন বাড়ির সামনে চৌকো মতন একটা খালি জায়গা, সেখানে বেশ কিছু লোকজনের ভিড়, তর্কাতর্কি চলছে কিছু একটা নিয়ে। তিনজন রূপান্তরকামী, এর মধ্যে একজনকে সকলের চেনা। খানিক আগেই 108 বেডের পেশেন্ট, বিভৎস মৃতদেহটা তার এখনো মেঝেতে পড়ে আছে। সে চিৎকার করে সামনে দাঁড়ানো এক প্রৌঢ় ভদ্রলোককে বলছে, ছেলে হয়েছে,
50,000-এর 1 পয়সা কম নেব না। প্রৌঢ় ভদ্রলোক কাঁদো কাঁদো মুখে হাত জোড় করে ওদের সামনে বিনতি করছে, কিন্তু বাচ্চা কোলে হিজড়েটি সমেত বাকিরা তার কথা শুনছেই না। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছে, আর তাদের সকলের মুখে একরা 50,000-এর 1 পয়সাও কম নয়। প্রৌঢ় মানুষটি প্রায় হাতে পায়ে পড়ে যাচ্ছে তাদের, কিন্তু হিজড়েদের মধ্যে একজন তাকে পা দিয়ে ঠেলে দিল। বারান্দাতে ভীতু মুখে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগের দেখা সেই মেয়েটি, তার সারা মুখে যন্ত্রণা ক্লিষ্টতার ছবি। এবার আস্তে আস্তে হিজড়েদের ব্যবহার দেখে তার মুখে ফুটে উঠছে এক অনাবিল আতঙ্ক। সে পেটটা ধরে ধীরে ধীরে উঠোনে নামার জন্য 1 পা বাড়িয়েছে। এমন সময় বাচ্চা কোলে হিজড়েটি চরম চিৎকার করে ওঠে, টাকা দিবি না? বাচ্চাকে কোল থেকে ছুঁড়ে ফেলে দেব? ওখানে উপস্থিত সকলে না না করে চেঁচিয়ে ওঠে, আর কথা কানে যাওয়া মাত্র মেয়েটি তাড়াহুড়ো করে নামতে যায়। সাথে সাথে স্লিপ করে সে পড়ে যায়, আর তার যন্ত্রণা ক্লিষ্ট শরীর আরও যন্ত্রণায় কুঁকড়ে যায়। আর ঠিক তখনই বাক বিতণ্ডা চরমে ওঠে, আর তার মাঝেই শিশু কোলে থাকা হিজড়েটি হঠাৎ তার কোল থেকে সজোরে ছুঁড়ে ফেলে দেয় বাচ্চাটিকে। দৃশ্যপটে দেখা লোকজন সমেত হসপিটালের ঘরের মধ্যে আটকে থাকা লোকজন সকলেই আঁতকে ওঠে। শিশুটি কোল থেকে পড়ে প্রথমে কেঁদে ওঠে তারস্বরে, তারপর 2-1 বার তার শরীর ঝাঁকি দিয়ে ওঠে, কেঁপে ওঠে তার ছোট্ট শরীর, তারপর স্থির হয়ে যায় সম্পূর্ণ। তার মাথার পিছন থেকে গড়িয়ে আসে লাল রক্তের ধারা, ব্যাস এটুকুই। তারপরেই দৃশ্যপট বদলে গিয়ে ফুটে ওঠে একটা ঘর, আর সেই ঘরের পাখা থেকে ঝুলতে থাকা একটি মেয়ের লাশ। ব্যাস, তারপর টিভির পর্দা আবার সাদা হয়ে যায়। মাটিতে পড়ে থাকা অবস্থাতেই ডক্টর অরুণিমা পুরোটা দেখছিল। এবার তার কাছে পরিষ্কার হলো ব্যাপারটা। 108-এর পেশেন্ট হলো সেই রূপান্তরকামী যে ওই মেয়েটির সদ্যজাত বাচ্চাটিকে ক্রোধের বশবর্তী হয়ে ছুঁড়ে ফেলেছিল। তাই মেয়েটি তার চরম প্রতিশোধ নিল। উঠে দাঁড়ালো অরুণিমা। এবার তার অনেক কাজ। পুলিশকে ফোন করতে হবে, আর এই পেশেন্টের রক্তাক্ত দেহের কোনো একটা ব্যবস্থা এবার তাকেই করতে হবে।